প্রিয় ছাত্রছাত্রী, আমরা আবারও চলে এসেছি। আমি যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 22 তারিখ পর্যন্ত আমার একটু সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো আবারও চলে এসেছি তোমাদের সামনে। ক্লাস 11 ফিজিক্স স্ট্যাটিস্টিক্স বা স্থিতিবিজ্ঞান অধ্যায়ের যে প্রবলেম সেটের আমাদের পার্টগুলো চলছিল একের পর এক। আমরা ইতিমধ্যে 9খানা অঙ্ক করেছি। প্রথম 9খানা অঙ্ক করেছি প্রবলেম সেট 1-এর ছায়া প্রকাশনী বই থেকে। সেটা 3টি আলাদা আলাদা পার্টে করা হয়েছে। তো তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন এবং প্লে লিস্টের ডেসক্রিপশন এবং আই বাটনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর আজকে আমরা প্রবলেম সেট 1 থেকে 10 ও 11, যদি সেরকম হয় তাহলে 12 অঙ্কটাও করতে পারি। তার কারণ আজকে এই পেনের কালি ফুরিয়ে গেছে, তো পেনের কালিতে যেটুকু আছে সেইটুকুতে যতটা হয় ততটাই করা হবে, ঠিক আছে। পরের দিন থেকে আবার বড় বড় ক্লাস দেওয়া হবে, অসুবিধা কিছু নেই। একটু সমস্যার জন্য কয়েকদিন ভিডিও একটু বন্ধ ছিল। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, শুরু করে দেওয়া যাক। আর শুরু করার আগে আর একটা কথা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো 10-এর অঙ্কটা কী বলেছে। 200 গ্রাম ভরের একটি চোঙাকৃতি পাত্রের ভরকেন্দ্র তার ভূমি থেকে 10 সেমি উঁচুতে অবস্থিত। পাত্রটিতে 500 গ্রাম জল ঢাললে জল 6 সেমি উচ্চতা পর্যন্ত উঠল, ঠিক আছে। এই অবস্থায় পাত্রটির ভরকেন্দ্র ভূমি থেকে কত উচ্চতায় হবে, এটা তোমাকে বের করতে হবে। তো খুব ভালো অঙ্ক। কিভাবে কি ডিটেলস করতে হবে আগে ছবি এঁকে আমরা ব্যাপারটা বুঝে নিই, তারপরেই অঙ্কতে আসব। দেখো বলেছে কি, একটা চোঙাকৃতি পাত্র, ঠিক আছে। এই হচ্ছে সেই পাত্র। সেই পাত্রটার একটা নিজস্ব অক্ষ আছে, সেই অক্ষটা আমরা সবাই জানি, ঠিক এরকম মধ্য দিয়ে হয়, ঠিক তো। এটা হচ্ছে তার ভূমি। সেই ভূমি থেকে, ভূমির একটা নাম দিয়ে দিলাম আমি, এই বিন্দুটা যেখানে এর যে অক্ষটা, সেই অক্ষটা ছেদ করছে সেই নামটা হলো কি পি বিন্দু দিয়ে দিলাম, ঠিক আছে। এই পি বিন্দুর সাপেক্ষে এর যে খালি অবস্থায়, একবারে পুরো খালি অবস্থায় যে ভরকেন্দ্রটা কাজ করবে সেটা আমি মোটামুটি এরকম জায়গায় ধরে নিচ্ছি। এটা হচ্ছে ভরকেন্দ্র খালি অবস্থায়। তার মানে খালি অবস্থা মানে আমরা G0 দিয়ে ডিনোট করলাম এটাকে, ঠিক আছে। এইবার কি করা হলো, এই G0 এখান থেকে এইটা মোটামুটি ধরো G0-র হাইট এখান থেকে, সেটা 10 সেন্টিমিটার কোশ্চেনে বলে দিয়েছে আমাকে, ঠিক আছে। তারপরে কি করা হয়েছে, এখানে একটু জল ঢালা হয়েছে। সেই জলটা কত দূর পর্যন্ত ঢালা হয়েছে, বলেছে যে জলটা আমার 6 সেমি উচ্চতা পর্যন্ত উঠবে। তাহলে মোটামুটি ধরে নাও এত দূর পর্যন্ত জল উঠেছে, এত দূর পর্যন্ত তোমার জল আছে। এটা হচ্ছে জল ঢালা হয়েছে এত দূর, ঠিক আছে। জল ঢালার ফলে সেটা হাইট কত হয়েছে, জল ঢালার ফলে জলের যে হাইটটা সেটা হয়েছে তোমার 6 সেন্টিমিটার। তো যদি জলের হাইট 6 সেন্টিমিটার হয়, তাহলে সেই জলটার, শুধুমাত্র জলটার ভারকেন্দ্র কত হবে, মোটামুটি ঠিক 3 সেন্টিমিটার দূরে এরকম কোথাও জলের ভারকেন্দ্র হবে। সেটা GW দিয়ে আমি ডিনোট করলাম। তারপরে বলেছে এই অবস্থায় দাঁড়িয়ে, মানে খালি অবস্থায় এক ছিল, জল ঢালার পরে আর একটা জায়গায় ভরকেন্দ্র চলে এলো। এবার সেটা জলের, এটা জলের, তাহলে নিশ্চয় যখন জল ঢালা হলো সমগ্র সিস্টেমটার ভরকেন্দ্র এই G0 বিন্দুতে আর থাকবে না। যেহেতু নিচের দিকে ভরটা বেড়ে গেছে, তাহলে এই ভরকেন্দ্রটা একটু হলেও নিচে নামবে, কিছুটা হলেও নিচে নেমে যাবে। আমি ধরে নিলাম সেই বিন্দুটা হচ্ছে আমার এটা, যেখানে এখন বর্তমানে ভরকেন্দ্রটা আছে। সেই বিন্দুটা তুমি G দিয়ে ডিনোট করো, ঠিক আছে। G দিয়ে ডিনোট করো এবং তোমাকে এই P থেকে G এর যে দূরত্ব সেটা তোমাকে বের করতে হবে। আমি প্রত্যেকটা দূরত্ব এখানে লিখে রাখছি। P বিন্দু থেকে G0-র যে দূরত্ব সেটা কোশ্চেনে গিভেন ছিল 10 সেন্টিমিটার, ভালো কথা, ঠিক আছে। P বিন্দু থেকে GW এই যে দূরত্বটা, এটা কি হবে দেখো, জল ঢেলেতে 6 সেন্টিমিটার পর্যন্ত জল উঠেছে, তাহলে সেই জলের ভরকেন্দ্র কোথায় হবে, নিশ্চয়ই ঠিক মাঝামাঝি কোথাও হবে। সেটা হচ্ছে 6/2 মানে 3 সেন্টিমিটার উচ্চতায়, মানে এখান থেকে এইটুকু উচ্চতা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, বেশ। আর এই পি বিন্দু থেকে জি এর যে দূরত্ব, পি বিন্দু থেকে জি এর যে দূরত্ব
পিজি সেটাকে আমি এইচ ধরে নিলাম, এইচ সেন্টিমিটার। ঠিক আছে, এবার তুমি এটাকে মূলবিন্দু ধরে, এটাকে যদি মূলবিন্দু ধরো এবং এটাকে যদি কোনো একটা অ্যাক্সিস ধরো, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে তুমি ভরকেন্দ্র নির্ণয়ের যে ফর্মুলাটা তোমরা পেয়েছো সেই ফর্মুলা থেকেই তোমরা কিন্তু সবগুলো বের করতে পারবে। তার আগে আরও যেই সব জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে একটু টুকে রাখি। কী কী দেওয়া আছে দেখো, এই টোটাল যে এটা চোঙটা, সেই চোঙটার ভর তোমাকে এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে 200 গ্রাম। তাহলে বড় হাতের এম ধরলাম আমি, বড় হাতের এম হচ্ছে তোমার কত, বা M1 ধরো, M1 ধরো 200 গ্রাম। ঠিক আছে, আর জলটা যেটা ঢালা হয়েছে M2, সেটা ধরো তুমি কত ঢালা হয়েছে, 500 গ্রাম ঢালা হয়েছে। এইটুকু ডাটা তোমার দেওয়া ছিল। এবার তোমাকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বা পি বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্বটা বের করতে হবে। খুবই সোজা, যেটা তোমরা ফর্মুলা জানো সেই ফর্মুলা দিয়েই করবে। পি বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব সেটা কত হবে, আমরা ধরেছি এইচ, সে এইচের ভ্যালুটা কত হবে, আমরা সবাই জানি ভরকেন্দ্রের সূত্র বের করা, সামেশন অফ এমআই এক্স আই বাই সামেশন অফ এমআই। তার মানে এমআই মানে প্রত্যেকটা ভর এবং কেন্দ্র থেকে তার দূরত্বের গুণফলগুলো যোগফল করতে হবে, আর নিচে প্রত্যেকটা মাসের যোগফল। ব্যাপারটা কীরকম হলো, ব্যাপারটা হলো দেখো, এইখানে একটা মাস এখানে কাজ করছে, এটা একটা নিজস্ব মাস আছে জলের, সেই জলের মাসটা এই জলের ভারকেন্দ্র দিয়ে কাজ করছে, সেটা কত, সেটা জলের হচ্ছে 500, তাই তো? তাহলে 500, দেখো কত সহজে করে হচ্ছি, 500। আর জলের এখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 3, তাহলে ইন্টু 3 হলো। তারপরে কি করতে হবে, প্লাস। এবার পাত্রে চলে এসো, পাত্রর ভর কেন্দ্র এখানে ছিল, পাত্রটার ভর ছিল 200, ঠিক আছে, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত দেখো, 10 সেন্টিমিটার। এগুলো আমি মিটিয়ে দিলাম, নিচে লিখে দিই। M1 হচ্ছে 200 আর M2 হচ্ছে 500 গ্রামে, ঠিক আছে। আর নিচে কি হবে, মোট ভরগুলোর যোগফল। তাহলে এখানে মোট ভর কত হচ্ছে দেখো, এখানে 500 আর 200। এবার উপরটা ক্যালকুলেশন করো, উপরেরটা ক্যালকুলেশন করলে 3 5 15, আর এটা আর নিচে হচ্ছে 700, ঠিক আছে। উপরেরটা যোগ করলে কত হচ্ছে 3500, আর নিচে 700, দুটো শূন্য কাটো, আর 7 দিয়ে 35 কাটলে হচ্ছে 5, তাহলে 5 সেন্টিমিটার আমার হলো অ্যান্সার। তাহলে কি হলো, এই যে ভূমি, এই ভূমি থেকে এই অবস্থায় জল ঢালার পর এই সমগ্র সিস্টেমটার যে ভরকেন্দ্র, সেটা ভূমি থেকে কত 5 সেন্টিমিটার দূরে থাকবে। যেটা প্রথমে কতটা ছিল, প্রথমে 10-এ ছিল, জল ঢালার পর শুধু জলের যে ভরকেন্দ্রটা হলো সেটা ভূমি থেকে 3 সেন্টিমিটার উপরে দেখতে পেলাম আমরা, জলের ঠিক মাঝামাঝি 6 সেমি পর্যন্ত উঠেছে, তাহলে ঠিক মাঝামাঝি কোথাও ভরকেন্দ্র থাকবে, সেই জন্য আমরা 6কে 2 দিয়ে ভাগ করে 3 সেমিটার ভরকেন্দ্র নিয়েছি। বোঝা গেল, এই হচ্ছে তোমার 10-এর দাগের অঙ্কটা। কিছুই নাই অঙ্কতে, জাস্ট ফর্মুলায় জিনিসগুলো পুট করো, তাহলেই হয়ে যাবে। এবার চলে আসি আমরা পরের দাগের যে অঙ্কটা আছে সেটাতে। পরের দাগের কোশ্চেনটা বলেছে দেখো, 11 দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 দাগের কোশ্চেনটা বলেছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পাত থেকে এর একটি ব্যাসার্ধের ওপর অঙ্কিত বৃত্ত কেটে বাদ দেওয়া হলো। ভালো করে লক্ষ্য করবে, বলেছে ব্যাসার্ধের ওপর অঙ্কিত বৃত্তাকার অংশ কেটে বাদ দেওয়া হলো, অবশিষ্ট অংশের ভারকেন্দ্র নির্ণয় করো। তাহলে একটু ছবিটা এঁকে বোঝার চেষ্টা করি অঙ্কটার ব্যাপারটা। 11 নম্বর অঙ্ক, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 11। কি বলেছে, একটা বৃত্ত, বৃত্ত যা হয়েছে হয়েছে বৃত্ত, সে বৃত্তটার যে ব্যাস, এটা একটা ব্যাস, তো এই অবস্থায় একটা প্লেট, এটা বৃত্তাকার একটা প্লেট, এই অবস্থায় এর ভারকেন্দ্র সবসময় আমরা জানি এর কেন্দ্র দিয়ে
কাজ করবে, এই জায়গাটায় এর ভারকেন্দ্রটা থাকবে। ঠিক আছে, সেটা আমি জি বিন্দু ধরে নিলাম, ধরো কোনো অসুবিধা নাই, জি বিন্দু ধরে নাম। এইবার বলেছে কি এর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের ওপর যে বৃত্তটা অঙ্কন করা যাবে, একটা বৃত্ত যদি অঙ্কন করি আমি এভাবে, ঠিক আছে, সেই বৃত্তটা যে বৃত্তটা হলো সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো বাদ দেওয়ার আগে এই যে অংশটা, এই অংশটার একটা ভরকেন্দ্র থাকবে। ঠিক আছে, সেটা হবে এই বৃত্তাকার যে অংশটুকু সেটার কেন্দ্রে, এটা আমরা জানি। যখন এটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তার মানে এখানকার যে মাসটুকু ছিল, যেটুকু ভর ছিল, সেটুকু বাদ হয়ে গেছে। তাহলে এই সিস্টেমটার ভর কেন্দ্রটা এবার কোন দিকে যাবে? দেখো প্রথম অবস্থায় কেন্দ্রে ছিল বৃত্তটার, এখান থেকে এটুকু কেটে বাদ দেওয়া হলো, তাহলে মাসটা কোন দিকে বেশি? এদিকে মাসটা বেশি, তাহলে নিশ্চয়ই ভরকেন্দ্র এদিকে কোথাও সরে যাবে, তাই না? তো এটাকে তুমি ধরো G1 আর এটাকে ধরো G2। তোমাকে বলেছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই দূরত্বটা কত বের করতে হবে, আর এই টোটাল বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা বলা ছিল আর। আর যদি এই গোটা বৃত্তটার ব্যাসার্ধ আর হয়, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, যেটা আমি মধ্যে কেটে বাদ দিয়েছি সেটার। দেখো বলেছে এইখানে একটু ভালো করে লক্ষ্য করবে, বলেছে ব্যাসার্ধের ওপর অঙ্কিত যে বৃত্ত সেটা কেটে বাদ দেওয়া হয়েছে। ব্যাসার্ধের ওপর অঙ্কিত মানে কি? ওই যে বড় বৃত্তটা তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে ব্যাস ধরে যে বৃত্তটা আঁকা হয়েছে সেটা কেটে বাদ দেওয়া হয়েছে, ব্যাসার্ধের ওপর অঙ্কিত মানে। তার মানে এই ছোট যে বৃত্তটা, সেই ছোট বৃত্তটার তোমার ব্যাসার্ধ হবে কত? R/2। আর বড় বৃত্তটার ব্যাসার্ধ হবে, সেটা তো বইয়ে বলাই আছে, সেটা হচ্ছে আর। ঠিক আছে, এবার আমাকে করতে হবে কি, এই ছোট অংশটার ওজন কত, ভর কত, সেটা বের করে নিতে হবে। আর এইটুকু বাদ দিয়ে বাকি যে রেস্ট পার্টটুকু পড়ে থাকলো সেটার ভর কত সেটা বের করে নিতে হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে ধরে নিতে হবে যে এর একক ক্ষেত্রফলে ভরটা কত। তো ধরে নাও, ধরি পাথটির একক ক্ষেত্রফলে ভর হচ্ছে স্মল এম। ঠিক আছে, এবার তুমি এই ছোট যে বৃত্তাকার অংশটা সেটার ভর বের করো। তাহলে লেখো, কালিয়ে ফুরিয়ে গেল, লেখো কেটে নেওয়া অংশের ভর, সেটা কি পাবো আমরা? এইটুকু অংশের ক্ষেত্রফল ইন্টু এম। ওইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে দেখো, πr/2 তার স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত যেহেতু, πr² ইন্টু এম। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, πr² m/4, এতটা হলো এই কেটে নেওয়া যে অংশটা সেটার ভর। আর অবশিষ্ট অংশ যেটা বাকি থাকলো, অবশিষ্ট অংশের ভর কত হবে? সেটা হচ্ছে দেখো, গোটাটা ছিল πr², সেখান থেকে বাদ গেছে আমার এইটা πr/2 তার স্কোয়ার, এটা বাদ গেছে, তাহলে এটার সঙ্গে আমাকে এম গুণ করে দিতে হবে। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কত আসবে দেখো, 4 মানে 3πr² m/4। এটা হলো তোমার এই যে রেস্ট পার্টটুকু পড়েছিল, মানে কেটে বাদ দেওয়ার পর যে রেস্ট পার্টটুকু পড়েছিল সেইটার ভর। ঠিক আছে, এইবার তোমরা যেটা জানো সেটা হচ্ছে এই বিন্দুটার সাপেক্ষে প্রথমে যে অবস্থাটায় ভরকেন্দ্র ছিল সেই বিন্দুটার সাপেক্ষে এদিককার ভ্রামক আর ওই দিককার ভ্রামক সমান হবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা বলতে পারো যে এই যে এটাকে যদি তুমি এখান থেকে যে ওজনটা কাজ করছে সেটাকে তুমি এক কাজ করো, W1 বলে দাও, আর এখান থেকে যেটা কাজ করছে সেটাকে W2 বলে দাও। ঠিক আছে, জি কেটে যাবে, সেই জন্য আর ওজনের ব্যাপারটা ধরছি না, এই ভর দিয়ে চালিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো যে G2 ইন্টু W1 ইজ ইকুয়াল টু G1 ইন্টু W2, এটা বলতে পারো। ঠিক আছে, ভ্রামকগুলো সমান করে দিলে, তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে G2 যদি বের করো তাহলে কত হবে, এদিকে G1 এটা তো থাকবেই, তার আগে আচ্ছা এটা করে নিই, W2/W1 ইন্টু G1, এটা তোমাকে মানটা বসিয়ে ক্যালকুলেট করলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এবং এই মানগুলো তুমি দেখো জানো, এখানে দেখো G1 এটার মান হচ্ছে R/2, W1 এর মান কোনটা, W1 এর মান হচ্ছে W1 কোনটা হচ্ছে এটা, তার মানে এটা, আর W2 এর মান এটা। এই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে পুট করো, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে।
তাহলে এখানে আমি বসাচ্ছি বা জি, হ্যাঁ এখানে প্রথম উপরে আছে ডাব্লিউ টু এর ভ্যালু হবে এটা, এটা, তাহলে ডাব্লিউ টুর ভ্যালু কত হচ্ছে পাই আর স্কোয়ার এম বাই 4, আর ডাব্লিউ ওয়ানের ভ্যালু হচ্ছে এটা 3 পাই আর স্কোয়ার এম বাই 4। এটার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে এইটা জি ওয়ান, এটা হলো জি ওয়ানের ভ্যালু হচ্ছে আর বাই 2, বসিয়ে দেওয়া হলো। এবার তুমি এটাকে যদি একটু জাস্ট ক্যালকুলেট করে নাও তাহলে হয়ে যাবে। দেখো এখানে পায়ের সঙ্গে পাই, আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার, এম এর সঙ্গে এম, 4 এর সঙ্গে 4 সব কেটে যাচ্ছে। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে জি টু ইজ ইকুয়াল টু, এখানে 3 দাঁড়াচ্ছে আর এখানে, তাহলে এখানে 1/3 ইন্টু আর বাই 2, তাহলে জি টু এই ভ্যালুটা আসছে কত আর বাই 6। এই হলো তোমার অঙ্ক। খুবই সোজা অঙ্ক ছিল, কিন্তু এখানে এই ব্যাপারটা ধরাটাই হচ্ছে আসল, যে বোথ সাইডের যে ভ্রামকগুলো বলের, এই যে W1 W2 এগুলো তো ভ্রামক। অ্যাকচুয়ালি এখানে জি নেওয়া উচিত, ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ গুণ করলে তবেই তো তোমার হয়, কি হয়, তবেই তো তোমার ওজনটা পায়। তার মানে এখানে কি হতো, এখানে একটা জি আসতো, এখানেও একটা জি আসতো, সেইগুলো নেওয়া যা না নেওয়া তাই, ওটা তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। W1 যেহেতু লিখেছো নিয়ে নেবে, তারপর ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ গুণ করলেই তো তোমার ওজনটা আসে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো এই ছিল অঙ্ক। আজকে আমি ভিডিওর প্রথমে বললাম যে পেনের কালি ফুরিয়ে গেছে, পরের অঙ্কটা হয়তো আর হবে না, তো সেই জন্য ভিডিও আর বড় করছি না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটার পাশে অবশ্যই থাকবে।